हेलो भाई लोग, कैसे हैं? मैं हूं आपका दोस्त और होस्ट প্রিয়জিৎ গুইন। আর আজকে আমি আবার একটা নতুন কনসেপ্ট নিয়ে চলে এসেছি, সেটা বলবো। তার আগে আপনারা সবাই কেমন আছেন ঠান্ডাতে? ভালো ভালো। তো আমি সেদিনকে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। তো খেয়ে দেখলাম আমার প্রায় 1000 টাকার মতো বিল হলো। বিলটা যখন আমাকে দিল তখন দেখলাম সেইখানে প্রায় 180 থেকে 200 টাকার মতো আমার দেখলাম ট্যাক্স, মানে এক্সট্রা লাগলো। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার, আমি তো খেলাম 100 টাকা, এই খেলাম 1000 টাকা। তখন আমাকে দোকানদার বলল, এটাকে বলে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তো কি এই জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা আনার কি প্রয়োজন পড়েছিল? তো আমাদের যখন জানেন 2014 সালে মেরা দেশ মহান, ঠিক আছে, 2014 সালে আমাদের দেশের সরকার পরিবর্তন হয় এবং এক নয়া ভারত কা সূচনা হুয়া। তো মোদিজি এসে ভাবলো যে আগে কি হতো, 1000টা ট্যাক্স আমাদের দিতে হতো। একটা যারা ব্যবসা করে তারা এটা ভালো রিলেট করতে পারবে। এক্সাইজ ডিউটি, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, সেন্ট্রাল সার্ভিস ট্যাক্স, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কাউন্টার ভেলিং ট্যাক্স, কাস্টমস ট্যাক্স, মানে মানে বিজনেস করা দায় হয়ে গেছিল। এই জন্য বাঙালি বলে বিজনেস বিজনেস ছোড়ো ভাই, নকরি করো ভাই, সরকারি নকরি জিন্দাবাদ আপনা। ঠিক আছে। তো মোদিজি তখন আমাদের দাদা মোদিজি বলল যে সবকো হটা দো, সব খতম কর দো, ওয়ান নেশন ওয়ান मार्केट वन टैक्स। ठीक है। तो मोदी जी ने अपना जीएसटी बिल लागू किया, लेकिन उस टाइम में लोकसभा में तो पूरा मेजोरिटी था, मतलब बीजेपी बॉस था, कुछ भी मतलब कुछ भी पारित करते, कुछ भी। हाँ, माने इंडिया का किसी का नाम बदल दे, कुछ भी कर दे। लेकिन कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट के लिए स्टेट का भी मदद चाहिए, जो राज्यसभा में पारित, और राज्यसभा में था नहीं बीजेपी का मेजोरिटी। तो स्टेट हमारे दीदी ভাই এটা কি করে হয়, আমাদের তো লস হয়ে যাবে। হ্যাঁ ভাই, স্টেটরা সমঝদার হয়ে গেছে, আর আগের মতো নেই বুঝিয়ে বাজিয়ে বুঝিয়ে ভুলভাল বুঝিয়ে দিলাম। আমাদের যে আগে যে টাকা পেতাম সেই অ্যামাউন্ট পাবো, তবেই আমরা এটা পারমিশন দেব, তবেই ছাড়বো। তখন মোদিজি অনেক প্রত্যেকটা রাজ্যের যারা ফিনান্স মিনিস্টার তাদের সাথে আলোচনা করে জিএসটি বসালো। এর ডিভিশনটা কিভাবে হয়, ট্যাক্সটা কিভাবে রাজ্য আর আগে কি ছিল, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ট্যাক্স রেট। পশ্চিমবঙ্গে এক, আপনারা জানেন যেহেতু মদটা এখনো জিএসটির বাইরে আছে, বুঝতেই পাচ্ছেন, যারা নানান নানান রাজ্যে গিয়ে মদ খাওয়ার এক্সপিরিয়েন্স আছে যাদের, তারা জানবেন যে মদটা পশ্চিমবঙ্গে একদম। বিহারে তো ছেড়েই দিন, বিহারে তো ব্যান হয়ে গেছে, ব্ল্যাকে চলছে বিশাল হাই রেট। আবার আপনি চলে যান গোয়া, আবার আপনি চলে যান পন্ডিচেরি, দিল্লি, পুরো কম দামে মদ পাবেন, সেখানে ট্যাক্সটা অনেক কম। কারণ মদটা হচ্ছে জিএসটির বাইরে, লাইক ইলেকট্রিসিটিটা জিএসটির বাইরে, পেট্রোল এত মারামারি হানাহানি পেট্রোল নিয়ে, পেট্রোলটা জিএসটির বাইরে। তাই মুম্বাইতে এক রেট থাকে, দিল্লিতে এক রেট থাকে, কলকাতায় এক রেট থাকে। তো জিএসটির ব্যাপার হচ্ছে, জিএসটিতে আমরা, জিএসটির কনসেপ্টটা হচ্ছে যে যে এন্ড কনজিউমার আমি, এটা হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স, ঠিক আছে। ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এগুলো হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, এইগুলো হচ্ছে আমাদেরই পে করতে হবে, আর সরকারকে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমারই। তো আমাদের কি নাম, আমাদের ফিনান্স মিনিস্টারের ওই ভদ্রলোকের কি নাম, আমাদের রাজ্যের সীতারামন দিদি। না না, সীতারামন তাই তো আমাদের, বাপরে বাপ, সীতারামন তাই, সেটা তো সেন্টারের আমাদের অমিত মিত্র। অমিত ডক্টর মিত্র। অমিত মিত্র আর সীতারাম তাই মিলে অনেক আলোচনা করে টোরে ডিসাইড করলো যে টোটাল 5টা স্ল্যাব করা হবে জিএসটির, যেইগুলো খুবই মানে বেসিক অ্যামিনিটিস, যেরকম কি দুধ, ঠিক আছে, মাংস, এইগুলো মানুষকে খেতেই হবে, এটা গরিব মানুষের বেশি দরকার পড়ে। তো এই জিনিসগুলোকে 0%-এ রাখা হলো। তারপরে একটু যেগুলো বেশি, আরও বেসিকগুলোকে 5%-এ রাখা হলো, তারপর 12%, তারপর 18 আর 28%-এ হচ্ছে যেইগুলো ভাই এসি, এসি ছাড়াও তো ভাই জীবন চলে। হ্যাঁ, এসি কেনার কি দরকার, হ্যাঁ এত লাক্সারি কিসের, একটু গরম সহ্য হয় না, কিন্তু তোমার এসি চাই তো তোমাকে বেশি ট্যাক্স ভরতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো সেখানে 28% জিএসটি। বা আপনি গাড়ি কিনবেন,
বাবু গাড়ি 4 চাকায় ঘুরবে, তো সেখানে আপনাকে 28% জিএসটি দিতে হবে। এবার যে কোনো জিএসটিতে যেটা আপনার 18, ধরুন একটা কোনো কমোডিটিতে 18% জিএসটি আছে, সেখানে অর্ধেকটা পাবে স্টেট আর অর্ধেকটা পাবে রাজ্য। মানে 18%-এ 19% নিয়ে যাবে আমাদের দাদা, আর 9% নিয়ে যাবে আমাদের দিদি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হয়ে যায় যদি ধরুন আপনারা জানেন পশ্চিমবঙ্গে সেরকম কারখানা ফারখানা নেই কিছু, তো ব্যাপারটা কমপ্লিকেটেড কখন হয়, যখন গুজরাটে কোনো একটা জিনিস তৈরি হলো আর সেটা এখানে আমাদের রাজ্যে কনজামশনটা বেশি হয়, তো গুজরাট থেকে যখন পশ্চিমবঙ্গে জিনিসটা আসছে, এবার এখানে সেটা কনজিউম হচ্ছে, তখন কিভাবে ট্যাক্স এরিয়াটা বসানো হবে, সেখানে আসছে আইজিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি। সেখানে কোনো ওই ডিভিশনটা নেই, সেখানে একটাই ট্যাক্স বসবে এবং সেটা সেন্টার কালেক্ট করবে। সেন্টার কালেক্ট করে সেটা দেখবে যে কোন রাজ্যে সেটা কনজিউম হয়েছিল, মানে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, তো তার মধ্যে থেকে অর্ধেকটা অ্যামাউন্ট পশ্চিমবঙ্গকে দিয়ে দেবে। তার মানে এই জিএসটিটাতে আসাতে এই পশ্চিমবঙ্গের মতো যারা রাজ্য, যেখানে প্রডিউসার স্টেট নয় যারা, যেগুলো তাদের মজাই মজা। যখন জিএসটি বিলটা আনা হয়েছিল তখন জয়ললিতা, তখনকার দিনে, মানে এটা প্রথম এসছিল চর্চাতে অটল বিহারীর আমলে, তখন জয়ললিতা বলেছিল আমার বেঁচে থাকতে এই জিএসটি বিল আমি পাস করতে দেব না, বিকজ তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র এই স্টেটগুলো জিএসটির অপোজিশনে ছিল, কারণ এইখানে ম্যাক্সিমাম গুডস তৈরি হয় কিন্তু কনজামশনটা অন্য স্টেটে হয়, তাই কারণ এদের ট্যাক্স রেভিনিউ কমে যাচ্ছিল। কিন্তু যাই হোক, আমাদের दादा আছে, दादा যেটা एक बार जो सोच ले वो करके ही, जो वो नहीं बोलता है वो डेफिनेटली करता है। एक बार जो कमिटमेंट कर एक दिया, बार जो कमिटमेंट कर देता है फिर वो किसी के भी नहीं सुनता। हालांकि फार्म बिल में थोड़ा सा उसका फट गया था, सामने इलेक्शन था ना। सामने इलेक्शन था, जो भी है। तो कहाँ था मैं, आपका, हाँ, तो इसमें क्या है, वो पारित हो गया जीएसटी अपना। वेस्ट बंगाल का तो बहुत उसमें टैक्स मिल रहा है। अब थोड़ा सा इसमें एक कॉन्सेप्ट, थोड़ा सा दिमाग थोड़ा सा लगाना पड़ेगा, ठीक है। अब इतना ये हो गया आपका, इतना देर तक जो है सिंपल बैठ के समझने का, थोड़ा सा आप दिमाग लगाना पड़ेगा। जो इनपुट टैक्स क्रेडिट का कॉन्सेप्ट, जो कैस्केडिंग इफेक्ट होता है, उसको कैसे हटाया जाए। कैस्केडिंग इफेक्ट मतलब जो पहले का वैल्यू एडेड टैक्स था कि 100 रुपया में एक चीज मैंने लिया, उसके ऊपर 10% टैक्स दिया, 110 रुपया हुआ, उसका प्रॉफिट हुआ 10 रुपया, 120 रुपया, फिर 120 के ऊपर टैक्स, तो टैक्स के ऊपर टैक्स, वो कॉन्सेप्ट कैसे सॉल्व किया, वो जीएसटी ने किया। कैसे किया अभी दिखाते हैं। তো ক্যাসকেডিং এফেক্টটা আমরা একটু বুঝে নেব। ধরুন আপনারা জানেন পাপা কি পারিদের আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আবার কর্নেটি, স্ট্রবেরি, চকলেটি, ঠিক আছে। এবার ধরুন গুজরাটে একটা আইসক্রিম ম্যানুফ্যাকচারার আছে, যেখানেই হোক, আমি সিম্পল প্রথমে ইয়েটা নিচ্ছি, যে একজন আইসক্রিম ম্যানুফ্যাকচারার আছে, সে একটা রিটেলারকে, আমাদের শ্যামজি এ হচ্ছে হোলসেলার, ঠিক আছে। শ্যামজি এই আইসক্রিমটার দাম ধরুন 100 টাকা, ঠিক আছে। এটার ওপর 10%, ধরুন ট্যাক্সটা 10%, কোনো স্ল্যাব নেই, তাও আমি হিসাবের খাতিরে ধরে নিচ্ছি 10%, তো 10% লাগিয়ে হচ্ছে 10 টাকা, টোটাল দামটা হবে 110 টাকা। তো শ্যামজি যেটা এই আইসক্রিমের কারখানাকে পে করবে সেটা হচ্ছে 110 টাকা। এর মধ্যে মনে রাখবেন কিন্তু 10 টাকা কিন্তু শ্যামজি ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে। এবার শ্যামজি কি করবে, শ্যামজি তো দাদা আর সরকার মানে সমাজ সেবা তো করছে না, নিজের কিছু মাল ও রাখবে আলাদা প্রফিট। তো এই 110 টাকায় ধরুন শ্যামজি নিজের প্রফিট রাখলো 10 টাকা, নিয়ে মালটাকে করলো 120 টাকা। এবার শ্যামজি যখন পাপা কি পারিকে আইসক্রিম খাওয়াবে, তখন এতে আরও 10% ট্যাক্স লাগাবে, মানে 120 10% হচ্ছে 12 টাকা, মানে 132 টাকা। তো শ্যামজির সেলিং প্রাইসটা হবে 132 টাকা। এবার ব্যাপারটা হচ্ছে এই যে 132 টাকার মধ্যে জিএসটি কত হচ্ছে, 12 টাকা। এই 12 টাকাটা শ্যামজির মানে সরকারের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু শ্যামজির। এবার ব্যাপারটা হচ্ছে 10 টাকা কিন্তু শ্যামজি অলরেডি দিয়ে দিয়েছে সরকারকে। শ্যামজি বলবে ভাই আমি 10 টাকা দিলাম, আবার 12 টাকা দিলাম, এটা কি? তো শ্যামজি
ইনপুট ট্যাক্স যেটা সেটাকে মাইনাস করে দেবে এখান থেকে 12 টাকা থেকে 10 টাকা বাদ দিয়ে শ্যামজি শুধু 2 টাকা দেবে সরকারকে, 2 টাকা সরকারকে দেবে। এইভাবেই টোটাল আপনার ক্যাসকেডিং এফেক্টটা জিএসটি কমপ্লিট করে। তো পজ কর। তো আপনারা যদি একটু আপনাদের জীবনে একটু আমি আলো, মানে আশার আলো একটু দেখাতে পারি, একটু পজিটিভিটি, একটু জ্ঞান, একটু নতুন কিছু জিনিস আপনারা শিখলেন, তো দয়া করে ভিডিওটাকে লাইক করুন। এই গরিবের অনেক মঙ্গল হবে। জয় ভারত।